সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা শুরুর আগে আমরা আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি, গণমাধ্যম সম্মেলন 2026। 10 দলীয় নির্বাচন ঐক্য, 47 আসন বণ্টনে নতুন করে আলোচনা। সীমান্তে অবৈধ পারাপার ও অস্ত্র চোরাচালান নিয়ে ভয়। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ কখনো ধারণ করেনি বিএনপি, তারেক রহমানের মন্তব্য। উত্তরা আবাসিক ভবনে আগুন, দোতলার ডাইনিং রুম থেকে আগুনের সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসেস। ব্যাপক প্রাণহানির দায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের। আমার দেশ, ঝুঁকিপূর্ণ সারা দেশের 6,748 ভোট কেন্দ্র। দক্ষিণাঞ্চলের ভোট কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকি অনুযায়ী নিরাপত্তার পরিকল্পনা করবে পুলিশ। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে তোড়জোড়। জামাত জোটের খালি থাকা 47 আসন চূড়ান্তের কাজ চলছে। নির্বাচন ইস্যুতে 4 ধারায় বিভক্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মনোনয়ন আপিল শুনানি, ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল, উত্তেজনা। সারা দেশে ইউর নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কাজ শুরু। দৈনিক ইত্তেফাক, বিভেদ নয়, দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ থাকা জরুরি, গণমাধ্যম সম্মেলনে বক্তারা। গাজার জন্য বোর্ড অব পিস গঠন, নেই কোনো ফিলিস্তিনি। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি, তারেক রহমান। শরিয়া আইনে জামাতের না আপত্তি ইসলামী আন্দোলনের। সমকাল, জোট নিয়ে সন্তুষ্টি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি। জামায়াত জোটে 50 আসন বণ্টনে টানাপোড়েন, স্বাধীন ও শঙ্কামুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির আহ্বান। গণমাধ্যম সম্মেলনে মাহফুজা নাম, স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করলে সরকারি বেশি লাভবান হবে। আবেগ আপ্লুত তারেক রহমান কাঁদলেন, দিলেন সান্ত্বনা। সন্ত্রাসী রাজনীতিবিদ সহ 329 জনের শহরে ঢুকতে মানা। যুগান্তর, 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার, কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা। জামায়াতের নেতৃত্বে 10 দলীয় জোট, 47 আসনের সিদ্ধান্ত নেবে লিয়াজু কমিটি। বেওয়ারিশ লাশের 8 জন শনাক্ত, সন্ধান মিলছে না 106 শহীদ জুলাই যোদ্ধার স্বজনদের। ইসির আপিল শুনানি, হাসনাদের প্রার্থিতা বহাল, বাতিল মঞ্জুরুল মুন্সির। মতবিনিময় সভায় তারেক রহমান, বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। মানব জমিন, ভোটকেন্দ্র প্রস্তুতি 6 কোটি টাকা বরাদ্দ। নির্বাচনে ইউর 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক নিয়োগ। কেউ কেউ গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। গুম খুনের বিভীষিকাময় দিনের অবসান হয়েছে। কালের কণ্ঠ, সমঝোতার সময় আরও 2 দিন, দলের বিদ্রোহ ও জোট সংকট। 20 জানুয়ারির প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, প্রত্যাহারের সময় শেষে আর পাল্টানো যাবে না। তারেক রহমান, ন্যায় বিচার পেতে দরকার গণতান্ত্রিক সরকার। গুম খুন নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়। কালবেলা, এজেন্ট ব্যাংকিংয়ের নীরব বিপ্লব, অফুরন্ত সম্ভাবনার সঙ্গে রয়েছে চ্যালেঞ্জও। গ্রামীণ অর্থনীতির গেম চেঞ্জার। দৈনিক ইনকিলাব, মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে তারেক রহমান, গুপ্ত রাজনীতি করে না বিএনপি। এটা কি অঙ্ক যে ধরে নেব আমার বাবা নেই, প্রশ্ন হৃদির। বাবা ডাকার সুযোগই পায়নি সাফা। রাজধানীতে গণমাধ্যম সম্মেলন, স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান। বাংলাদেশ প্রতিদিন, জোটের ভোটে আরও চমক, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা। নির্বাচন পর্যবেক্ষণের মাঠে ইউ মিশন, আপিলে ফিরলেন প্রায় 400 প্রার্থী। আইসিইউতে শিক্ষা বাঁচাবে কে? কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি, তারেক রহমান। দেশ রূপান্তর, আছে ঢের তবু কেন আমদানি? পোস্টাল ব্যালটের প্রতীকের সঙ্গে যুক্ত হচ্ছে প্রার্থীর নাম। তারেক রহমান, চাচ্চু আমাদের বাবাদের খুঁজে দিন। ভোট পর্যবেক্ষণের মাঠে ইউ পর্যবেক্ষকরা। নয়া দিগন্ত, 5 ব্যাংকের নজির, 9 আর্থিক প্রতিষ্ঠানের শঙ্কা।
খেলাপি ঋণের অন্য ব্যাংকেও হেয়ারকাট ও শেয়ার মূল্য শূন্যকরণ, গণভোট ঘিরে বিভ্রান্তির রাজনীতি। বণিক বার্তা, নানা উদ্যোগ সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমেনি যুক্তরাষ্ট্রের। গণমাধ্যম সম্মেলন 2026 বক্তারা, সাংবাদিকতা স্বাধীন হলে সমাজ গণতান্ত্রিক ও বৈষম্যহীন হয়। গুম খুনের শিকারদের পরিবারের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। ডেইলি স্টার, ইউ নিড টু শিল্ড প্রেস ফ্রিডম, উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইউ, তারেক টেলস গ্রেভিং ফ্যামিলিজ অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ভিকটিমস। নিউ এজ, মিডিয়া কনভেনশন 2026, ইউনিটি আর্গেড টু রিমুভ ব্যারিয়ার্স টু ফ্রি ফ্রিডম, পাওয়ার ক্যাপাসিটি চার্জেস কিপ crippling nation. Daily Observer, Jamaat have spilled likely to favor BNP in national election, analysts. দর্শক, আপনারা শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। প্রফেসর ডক্টর সাবের আহমেদ আজকের সংবাদপত্রগুলো জুড়ে আছে গণমাধ্যম সম্মেলনের খবর এবং তারেক রহমান যারা গুম খুন পরিবারের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি নির্বাচনী যে আপিল শুনানি এবং জোটের যে সমীকরণ সেই বিষয়গুলো আছে। আমরা একটু শুরু করতে চাই আজকে যে তারেক রহমান যেটা বলেছেন, গুম হওয়া পরিবারদের যে অনুষ্ঠান, সেখানে গিয়ে কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ কখনো ধারণ করেনি বিএনপি। এটা যে আসলে শুরু করবে, এই যে আমাদের দেশে যে গুম খুনের যে রাজনীতি, যে সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে আসলে কতটা পেরেছি সেটার মূল্যায়ন হয়তো আমাদের ভবিষ্যতে করবে, সেই জায়গা থেকে আমি একটু শুনবো আপনার কথা। জি ধন্যবাদ। আসলে এটা তো বিগত রেজিমে আমরা যথেষ্ট হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, যেটাকে আমরা গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলে থাকি। এবং এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশনসের যেই কনভেনশন রয়েছে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের, এটা কিন্তু এতদিন আমরা স্বাক্ষরও করিনি। দেখা গেছে যে 30শে অগাস্ট 2024 আমরা কিন্তু এটা র্যাটিফাই করে নিয়েছি। বোঝাই যাচ্ছিল রাষ্ট্রের যে সদিচ্ছার জায়গাটা কতটা ছিল। তা এখন আমাদের উপর বাধ্যবাধকতা আরও অনেক বেড়েছে এবং দেখছি যে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই বিষয়টাকে খুব ভালোভাবে গুরুত্ব দিয়েছে। এই বিষয়ে একটা কমিশন কাজ করেছে, তারা বিস্তৃতভাবে জায়গাগুলো আলোকপাত করেছে এবং বহির্বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস যাদের কাছে রয়েছে, স্টেক হোল্ডার্স রয়েছে, তাদের কাছে এই রিপোর্টগুলো পাঠানো হয়েছে। এখন এই জায়গাটায় অবশ্যই একটা রিমার্কেবল চেঞ্জ, কারণ এটা হলো গ্রস হিউম্যান রাইটস যে ভায়োলেশনসের যে জায়গাটা রয়েছে, সবচেয়ে বড় ধরনের ভায়োলেশনসের একটা। তো এই জায়গা থেকে উত্তরণ তো খুবই প্রয়োজন এবং গণতান্ত্রিক যে চিন্তাধারা বা শাসন ব্যবস্থা, সেখানে সবসময় কিন্তু একটা ফিডব্যাক প্রয়োজন হয় সরকারকে জানানো প্রয়োজন হয়, যেখানে স্টেক হোল্ডার্স বলতে এনজিও, সিভিল সোসাইটিস থেকে শুরু করে সমাজের যে নাগরিক সমাজের কথা বলার যে প্ল্যাটফর্ম, এটা যদি এই ধরনের ব্যবস্থাগুলো চলমান থাকে তাহলে কখনোই কিন্তু দৃশ্যমান হয় না বা কথা বলতে পারে না। ফলে এখানে আমরা অবশ্যই চাইছি বা কিছুটা দেখছিও যে একটা পরিবর্তন হয়তো আসন্ন। এখন প্রশ্ন আসছে যে যারাই ক্ষমতা যায় তারাই এই গুম খুনের সঙ্গে আমাদের যে প্রেক্ষাপট আমরা জড়িত থাকে। তো আমরা এখন যে পরিস্থিতির সামনে আমাদের যে মানুষ যে গণতান্ত্রিক ধারায় যে ফেরার যে আমাদের যে প্রত্যয় যে প্রত্যাশা, সেই ধারা ব্যাহত হওয়ার কোনো সুযোগ কিংবা এই গুম খুন থেকে বের হয়ে আসার যে পথ, সেটা আসলে কিভাবে আপনি করবেন কিংবা মানুষ কিভাবে আশ্বস্ত হবে? দেখেন, জনাব তারেক রহমান উনি খুব নিশ্চয়ই সঙ্গত, ওনার কাছে ইনফরমেশন রয়েছে যে যেইভাবে স্মুথলি এই ট্রানজিশনটা ঘটবে বলে ধারণা করেছিল বাংলাদেশের জনগণ, সেইভাবে কিন্তু প্রতি পদে পদে বাধা আমরা দেখেছি। নির্বাচনের তারিখ নিয়ে একটা ধোঁয়াশা ছিল দীর্ঘদিন, যাই হোক বিভিন্ন ভাবে এটা একটা পর্যায়ে এসছে, কিন্তু এখনও কিন্তু অনেক কিছু পরিষ্কার না। গতকাল আমরা দেখেছি যে এনসিপি যে অবস্থানটা নিচ্ছে, বিভিন্ন জায়গায় যে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে এবং পর্দার আড়ালেও তো চলমান অনেক এফোর্ট রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবেই দেখছি যে জনাব তারেক রহমান থেকে শুরু করে বিভিন্ন পক্ষ যারা রয়েছে তাদের সাথে যে শক্তিধর রাষ্ট্রগুলোর অনেকেই দিনের পর দিন শুধু কথা বলেই চলছেন। তা আমরা এখন যেই পরিস্থিতিটা আসলে বিরাজ করছে যে ইলেকশন কমিশন কিন্তু সব দেখভাল করার কথা এবং
তারা সামগ্রিক সারা বাংলাদেশে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য যে পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলার কথাটা বারবার আসছে। আজকেও আমরা প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে যে সীমান্তে অবৈধ অস্ত্রের বিষয়গুলো, সেখানে লাইনম্যানের বিষয়গুলো, এবং আমরা জানি যে যেই অস্ত্রগুলো 5ই অগাস্ট কেন্দ্রিক ঘটনায় লুণ্ঠন হয়েছে বা যেগুলো উদ্ধার করা এগুলো এখনো সেইভাবে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তো ইলেকশনের সময় জানি যে আমরা এই জায়গাগুলো একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি করে, এবং আমাদের প্রচুর অস্ত্র আদান প্রদান, আমার অভিজ্ঞতা রয়েছে আর্মস অ্যান্ড ড্রাগ ট্রেড নিয়ে কাজ করার। তো সেখানে আমরা দেখেছি যে প্রচুর অস্ত্রের একটা, বিশেষ করে কমিউনিটি ইনভলভ থাকে সীমান্ত এলাকাগুলিতে বা পার্শ্ববর্তী এলাকাগুলোতে। এই সময় কিন্তু নির্বাচনের সময়টা অনেক বেড়ে যায়, অস্ত্রগুলো ঢোকে, আবার এক সময় যদি পরিস্থিতি খারাপ হয় অস্ত্রগুলো আবার বেরো হয়ে যায়। তো এখানে হয়তো আমরা সহসায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের আর্ম ফোর্সেস যারা রয়েছে তাদের কাছ থেকে হয়তো কোনো শক্ত পদক্ষেপ দেখতে পারি, এবং এটা খুব প্রয়োজন। মানে যারা নির্বাচনের মাঠে রয়েছেন, কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো রয়েছে ক্রিয়াশীল, যারা হয়তো বিভিন্ন ধরনের নির্বাচনকে ব্যাহত করার পরিকল্পনা করছেন, তাদের জন্য একটা খুব দ্রুত বার্তা দেওয়া প্রয়োজন। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনি নির্বাচনের প্রসঙ্গটা যেহেতু টেনে নিয়ে আসলেন, আমি যেতাম আপনার কাছে। আজকে যুগান্তর একটা খবর তারা করেছে যে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার, কিন্তু কৌশলে ভোটের মাঠে প্রার্থীরা। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনকে ঘিরে বিভিন্ন বিএনপি থেকে শুরু করে অনেক দলই বিভিন্ন ধরনের অভিযোগ তারা নিয়ে আসছেন, এবং আপনি যে আইন শৃঙ্খলার বিষয়টা আপনি নিয়ে আসলেন, এটা তো অনেক বড় একটা বিষয় যে আমাদের সামনের যে নির্বাচন তার উপরে আমাদের অনেক আশা, অনেক প্রত্যাশা। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের পোস্টাল ব্যালট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কমপ্লেনগুলো চলে আসছে, এতে করে এই নির্বাচনটা আসলে আবারও চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কি? অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এবং এখনও কিন্তু যারা নির্বাচন নিয়ে কাজ করে তারা অনেক ক্ষেত্রে আস্থাহীনতায় ভুগছে। যেমন আপনি ধরেন এই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর যে জায়গাটা সংশোধন করা হয়েছে, বাংলাদেশে আসলে আইনের ক্ষেত্রে আমরা খুব বেশি জোর দেই, কিন্তু আইন পরিচালনাকারী প্রতিষ্ঠান বা যে ব্যক্তিগুলো এটার পেছনে থাকে তারাই কিন্তু হচ্ছে আসলে মূলত দায়ী। তা ব্যক্তির কর্মের জন্য আমরা দেখা যায় যে প্রথমে আইন পরিবর্তন করে চাই যে একটা নতুন কিছু, এবং জনগণের কিন্তু এটা অ্যাডজাস্ট করারও একটা বিষয় থাকে। আমরা বিগত সময়গুলোতে যেইভাবে নির্বাচনের প্রস্তুতি এই জায়গাগুলো দেখে অভ্যস্ত ছিলাম, এবং আমাদের যেই সাক্ষরতা বা শিক্ষার হারটাও দেখতে হবে। তো এখানে আমরা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এটা আমরা পরিবর্তন করলাম। প্রচারের যে জায়গাটা সেটা তো খুব প্রয়োজন ছিল, কারণ যেখানে যেই দলগুলো 5ই অগাস্টের পক্ষে ছিল তারা তো ক্রিয়াশীল ছিল না এবং ওইভাবে কাজ করতে পারেনি। ভোটের মাঠে তাদের কর্মী সমর্থক এবং সাধারণ ভোটার যারা রয়েছে অনেকে তাদেরকে ওইভাবে চেনে না, অনেকে প্রার্থী চেনে, প্রার্থীর সাথে মার্কার যে সংযোগ, যেটা আমরা এই জায়গায় আমরা দেখেছি যে মাঠের বিভিন্ন রিপোর্টে এটার মধ্যে একটা গ্যাপ আছে। তা যার ফলশ্রুতিতে এখানে তো অনেক কাজ করতে দেওয়ার প্রয়োজন ছিল। আপনি যদি 21 বা 22 তারিখে এটা 20 দিনের মধ্যে আপনি এত বড় একটা কনস্টিটিউয়েন্সি যাদের অভিজ্ঞতা রয়েছে, যেখানে চরাঞ্চল, দুর্গম এলাকা এবং বিভিন্ন ধরনের ভোটার থাকে, একজন প্রার্থীর কতটা সম্ভব। এবং আমরা দেখেছি যে এবার একই মঞ্চে প্রার্থীরা হয়তো তাদের নির্বাচনী এজেন্ডা নিয়ে আসবেন। পোস্টারের ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখেছি, এবং অনলাইন ভিত্তিক প্রচারণায় অনেক বেশি জোর দেওয়া হয়েছে। তো এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটা সুবিধা নিতে পারবে বা এই সময়ের মধ্যে সেই সক্ষমতা অর্জন করতে পেরেছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তো এই জায়গাগুলোতেই যারা সাধারণ ভোটার তাদেরও কিন্তু একটা অ্যাডজাস্ট করার বিষয় থাকে। তা যাই হোক, এখন এই পরিস্থিতিতে রয়েছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছোট ছোট ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। তো ইলেকশন কমিশন যে সুদৃঢ় ভূমিকা, এটা এখনও বলা যাবে না যে খুব শক্ত ভূমিকা তারা পালন করতে পারছে। কিছু কিছু বিষয় অবশ্যই প্রশ্নের সম্মুখীন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইলেকশন কমিশনের রোলের সাথে সাথে বিএনপির মনোনয়নের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে মনোনয়ন ঘোষণার পর থেকে বিভিন্ন ধরনের জটিলতা, যেটা হয়তো সেন্ট্রাল কমান্ড ওই সময় ভাবেনি। বিদ্রোহী প্রার্থীরা প্রায় প্রত্যেকটা অঞ্চলে ক্রিয়াশীল, এবং আমরা সিন্ডিকেটের যে দৌরাত্ম্যটা যেটা দেখেছি, শুনেছি বা এখন পার্টির চেয়ারম্যান তো অনেকের সাথে কথা বলে, বিদ্রোহী প্রার্থী অনেকের সাথে কথা বলে তারা বসে, তারপরও
আপনি যে বিষয়টা ঠিকই বলেছেন, যেমন আজকে সমকালে যে এটা করেছে, তারা শিরোনাম করেছে জোট নিয়ে সন্তুষ্টি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে বিএনপি, অর্থাৎ বিদ্রোহী প্রার্থী কিন্তু দাঁড়ায় গেছে। সেই জায়গাটা আসলে ইলেকশনের এখন যে অল্প সময় রয়েছে, সেই জায়গাটা আসলে কিভাবে তারা এই মানে কাজ এটা করবে? দেখেন, স্থানীয় পর্যায়ে যখন নির্বাচন হয় অবশ্যই দলের যেই প্রধান রয়েছে তার প্রতি তাদের একটা সম্মানজনক অবস্থান থাকবে। দৃশ্যমান অনেক কিছু হয়তো হবে না, কিন্তু দৃশ্যের আড়ালে যে বিষয়গুলো সেগুলো অনেক কিছুই হবে। স্থানীয় পর্যায়ে আমরা জানি যে ছোট ছোট মেসেজ চলে যায়, এবং এখানে আসলে যেটা বিরোধিতা বা এক পক্ষের সাথে আরেক পক্ষের যে সম্পর্কের জায়গা, এটা তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেখানে আসে এই অল্প সময়ে এগুলো মিটিগেট করা বা এগুলি থেকে উত্তরণ খুব একটা সম্ভব হয় না। তো ফলে বিভিন্ন অঞ্চলে তো আমরা এখনও দেখছি, কালকে যেমন ব্রাহ্মণবাড়িয়ায় আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেটের সাথে কি এক ধরনের যে বাকবিতণ্ডা হচ্ছে, প্রার্থীর যে বিষয়গুলো হচ্ছে। তা এই সিন্ডিকেটের মাধ্যমে বেশ কিছু জায়গায় আমরা কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম যে মনোনয়নে আরও অনেক বেশি প্রগ্রেসিভ এবং একটা দৃশ্যমান বার্তা, বিশেষ করে যারা সাধারণ ভোটার রয়েছে, যারা নতুন প্রজন্মের ভোটার রয়েছে। এবার কিন্তু আমরা জানি যে 35%-এর উপরে নতুন প্রজন্মের ভোটার তারা প্রতিনিধিত্ব করবে। তা তারা বিগত সময়ের যেই রাজনীতি এবং যাদের ট্র্যাক রেকর্ড ভালো না, এই ধরনের প্রার্থীদের কিন্তু তারা সেইভাবে তাদের পক্ষে কাজ করবে না বা তাদেরকে ভোট দেবে না। ফলে এই জায়গাগুলোতে অনেক ধরনের ছোট ছোট গ্যাপ আছে, এবং প্রচারণার ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের মত পার্থক্য বা বিভিন্ন বিষয় দেখছি। প্রস্তুতি, কারণ একটা সময় দেখা গেছে অনেক প্রার্থী তার নিশ্চিত হতে অনেক সময় লেগে গেছে যে সে নমিনেশন পাবে কি পাবে না। তা শেষ সময় যখন সে পেয়েছে, তা আপনি 1 মাসে বা 20 দিনে আপনি কি কাজ করবেন এত বড় একটা নির্বাচনী এলাকায়? আচ্ছা, আমরা এবার একটু জোটের বিষয়ে আসি, যেটা হচ্ছে বিএনপির বিষয়টা আপনার একটা ধারণা পেলামই। পাশাপাশি যেমন জামাত জোটে 50 আসন বন্টনের টানাপোড়েন এবং ইসলামপন্থী দলগুলো যে 3 ভাগে অনেকটা বিভক্ত হওয়া, সেটা আসলে এই নির্বাচন কেন্দ্রিক প্রভাবটা এখানে দেখেন যে জামাতের উত্তরণটা অবশ্যই এটা বলতে হবে যে রাজনৈতিক দল হিসেবে এবং স্ট্র্যাটেজিকভাবে কিন্তু তারা প্রতিনিয়তই ভালো করছে। এখানে তারা এলডিপিকে সম্পৃক্ত করতে পেরেছে এবং অন্যান্য যেই ইসলামিক দলগুলো রয়েছে তাদের সাথে তারা যেই টানপোড়েনের অনেকগুলো জায়গা কিন্তু মিনিমাইজ করতে পেরেছিল। তো ইসলামিক আন্দোলনের একটা ভিন্ন অবস্থান আমরা দেখেছি, যেটা অবশ্যই তাদের জন্য এক ধরনের সমস্যা তৈরি করবে। তারপরেও এটা বড় অনেকগুলো রাজনৈতিক দল যখন একেবারে জোটবদ্ধ হয়, এই ধরনের সমস্যাগুলো সব সময় হয়ে থাকে। তবে তাদের যেই ফোকাস রয়েছে তারা কাজ করে যাচ্ছে, হয়তো তারা সবাই বসলে এটা অনেক ক্ষেত্রেই এর থেকে উত্তরণ সম্ভব। এবং বিএনপি বা আওয়ামী লীগ রাজনীতির মধ্যে তাদের দলীয় প্রার্থীদের দলের প্রতি যেই ধরনের আসলে একটা ডেভোশন থাকে, জামাতে ইসলামের প্রার্থীদের ডেভোশনটা অনেক বেশি এবং ভিন্ন। সেন্ট্রাল কমান্ডেরও সেখানে আপনার তাদের প্রতি যেই নির্দেশনাগুলো থাকে তারা কিন্তু অন্যভাবে পালন করে। তো সেই ক্ষেত্রে হয়তো জামাতের জোটের ক্ষেত্রে তারা এটা খুব সহজেই এটা মিটিগেট করতে পারবে। কিন্তু যেটা আমরা শুনছিলাম যে বিএনপি হয়তো জোটগতভাবে অনেককেই একটা সঠিক অবস্থানে নিয়ে আসতে পেরেছে, কিন্তু এই যে স্থানীয় ক্ষেত্রে বিরোধী প্রার্থী যারা নিভৃতে অনেক ক্ষেত্রে কাজ করবে, কারণ এই স্বল্প সময় কেন, এটা খুব সহসা এটা কোনোভাবেই সম্ভব নয় অবস্থা থেকে উত্তরণ। সেই সুযোগ তো জামাত সহ অন্যান্য দলগুলো অবশ্যই নেবে। তা এখন দেখার অপেক্ষা রয়েছে যে জনাব তারেক রহমান উনি কতটা পারেন সেই ক্ষেত্রে তাদেরকে নিউট্রালাইজ করতে। আরেকটা বিষয়, গণভোট নিয়ে যে বিভ্রান্তি অনেকটাই রাজনীতিতে বিভিন্ন ধারা হচ্ছে, এটা আসলে মানে সমাধানটা কোন দিকে যাবে, কিংবা এটা এখন মানে একটা তো ঝামেলা মানে বিভ্রান্তি শুরু হয়েছে গণভোট নিয়ে। দেখেন, গণভোটের বিষয়টা আমাদের অনেক কিছু আমরা অনেককেই নিয়ে এসেছি আমাদের দেশের বাইরে থেকে, উন্নত বিশ্বে পড়াশোনা করা চিন্তাধারা, কিন্তু আপনি যখন লোকালি অনেক কিছু অ্যাপ্লাই করতে যাবেন আপনাকে চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে। গণভোটের ক্ষেত্রে আমরা হা না এর বিষয়টা শুনছি, তো আমরা দেখছি যে সেখানে কিন্তু 4টা অপশন দেয়া আছে। তো এই যে অপশানগুলোর বোধগম্যতা আমাদের দেশের কত ভাগ মানুষের সেটা রয়েছে, এবং সরকারকে কিন্তু আমরা দেখছি না যে সেই বিষয়ে তাদেরকে খুব বেশি ওয়াকিবহাল করার জন্য। তো এই যখন অবস্থা, যেটা বলা যাচ্ছে যে বিভিন্ন পক্ষ এইভাবেই বলছে যে এটা সর্ট অফ মিসগাইড করা হচ্ছে জনগণকে।
তা এই জায়গায় সরকারের আরও সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে কাজগুলো প্রয়োজন ছিল, এবং এখনও যেই ফরম্যাটে সেটা দাঁড় করানো হয়েছে সেটাকেও আমি সঠিক বলবো না। আমাদের শিক্ষাগত যে হার এবং এই বিষয়গুলো কিন্তু জনমানুষ এখনও খুব ভালোভাবে বোঝেন, আমরা মাঠের অভিজ্ঞতায় যেটা দেখছি। তারপরেও তাড়াহুড়ো করে একটা কিছু করা হচ্ছে, এটার ফল খুব দেশের উন্নয়নের জন্য ভালো কিছু বা সামগ্রিক জনগণের যদি আমরা বলি যে ম্যান্ডেট বা জনগণের যে সমর্থন, প্রকৃত অর্থে সেটা বের করে নিয়ে আসা খুব দূর হবে। সাবর হোসেন চৌধুরী, একদম মানে শুরুতে যে বিষয়টা ছিল যে নির্বাচন হবে কি হবে না একটা শঙ্কা ছিল, সেই শঙ্কার জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসতে পেরেছি যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। তারপর মাঝে মধ্যে এখন এসে যে বিষয়টা উঠে দিচ্ছে নিরাপত্তা শঙ্কার যে বিষয়টা, সেই জায়গাটা আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং নির্বাচন কমিশনের যে ক্যাপাবিলিটি, তারা যে পর্যায়ে এখন রয়েছে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচন সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ করার জন্য তাদের যে পদক্ষেপ, সব কিছু মিলিয়ে যদি ওভারঅল আপনার কাছে আমি জানতে চাই আমরা আসলে সামনে কী ধরনের ইলেকশনটা দেখছি। আমি খুব ভালো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে ইলেকশন কমিশন আমার মনে হচ্ছে না সার্বিক পরিস্থিতিতে। কারণ ইলেকশন কমিশন নির্দেশ দেয়, কিন্তু নির্দেশ পালনের তো একটা বিষয় থাকে। সেখানে ধরেন আমাদের আইনশৃঙ্খলার যে পরিস্থিতি এবং পুলিশ সে 5ই অগাস্টের পরবর্তী যে বিভিন্ন ঘটনা বা ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে, এই ক্ষেত্রে কতটা আমাদের আর্ম ফোর্সেসের সাথে ইলেকশন কমিশন তাদের দূরত্ব গোছাতে পারছে, মাঠে কিছু কিছু তৎপরতা আমরা দেখছি, কিন্তু দৃশ্যমান কি তৎপরতাগুলো নিবে এগুলো দেখারও কিন্তু এখন সময় রয়েছে। বিশেষ করে আপনি যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে খুব বেশি সময় লাগে না, এবং এখনও কিন্তু প্রচারণায় ওইভাবে রাজনৈতিক দলগুলো নামেনি। যখন নামবে তখন ওই পরিস্থিতিটা সামাল দেওয়া এবং আইনশৃঙ্খলাকে পরিস্থিতিকে একটা সঠিক জায়গায় রাখা। এছাড়া আমরা জানি যে সবসময় বেশ কিছু চিহ্নিত কেন্দ্র থাকে যেগুলো খুব গোলযোগের, তো সেই কেন্দ্রগুলোর জন্য আলাদা কি পদক্ষেপ নিয়েছে এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ইলেকশন কমিশন, এবং তারা কি হোমওয়ার্কটা করছে এটা কিন্তু একটা বড় ধরনের দেখার বিষয়। এবং যেহেতু বিগত সময়গুলোতে ওইভাবে ওই অর্থে নির্বাচনের বিষয়টা ঘটেনি, ফলে আমাদের ইলেকশন কমিশনে যারা কাজ করছেন তাদেরও কিন্তু সক্ষমতা এবং এখানে অভিজ্ঞতার বিষয়টা রয়েছে। তো ফলে আপনি গোলযোগপূর্ণ ইলেকশন যে নির্বাচন কেন্দ্রগুলো রয়েছে এটাকে নিয়ে যদি খুব আলাদাভাবে কাজ না করেন এবং এর জন্য কতটা সময় আছে সেটাও একটা বড় ধরনের প্রশ্ন। বিভিন্ন পর্যবেক্ষক দল যারা এদেশে অবস্থান করেন, এর মধ্যে ইউ পর্যবেক্ষক দল তারা এদেশে অবস্থান করছেন, তারা আমাদের ইলেকশন কেন্দ্রিক যে নির্বাচনী যে পর্যবেক্ষণ সেটা তারা করেই থাকেন। আমার প্রশ্ন হচ্ছে এত কিছুর পরও, এবং তারা এর আগের ইলেকশনগুলো আমাদের পর্যবেক্ষণ করেছেন, তাদের মানে কাছ থেকে কিংবা তারা কতটা আমাদের এই নির্বাচন কেন্দ্রিক কিংবা এই নির্বাচনকে আপনি যে আশঙ্কার কথা বলেন সেই জায়গাটা কাজ করতে পারে? দেখেন, একটা বিষয় হচ্ছে কি, তারা নিজেরা পর্যবেক্ষণ করে, আমরা বিভিন্ন সময়ে পর্যবেক্ষণের সাথে জড়িত ছিলাম, তাদের কিন্তু অতটা গ্রাসরুটে যে তাদের কাজটা কি আসলে, তাদের কাজটা হচ্ছে তারা আসে, এটা একটা চাপ তৈরি করে, অবশ্যই একটা চাপ তৈরি করে, কিন্তু শহর কেন্দ্রিক অঞ্চলগুলোতে আসলে তাদের মুভমেন্টটা বেশি থাকে। কিন্তু আপনার এই যে ভোট কেন্দ্রে যে এবং এই স্বল্প সংখ্যক মানুষ দিয়ে আপনি কিভাবে পর্যবেক্ষণ করবেন, আর পর্যবেক্ষণের আমরা আন্তর্জাতিক মানদণ্ডে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করি এর মধ্যে একটা বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে 30 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের দিন সব পরের 10 দিন, এই 40 দিন স্ট্যান্ডার্ডটা আমরা অবজারভেশনের ক্ষেত্রে ফলো করি। তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু তারা সেইভাবে কাজ শুরু করেনি, এবং এই যে ছোট ছোট ঘটনাগুলো বিভিন্ন এলাকায় ঘটছে এগুলো কিন্তু সব পর্যবেক্ষণের মধ্যে আনার কথা, এবং ইলেকশন কমিশন এই ঘটনাগুলো কিভাবে অ্যাড্রেস করছে সবই কিন্তু দেখার কথা। সেই অর্থে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখছি না। পর্যবেক্ষণের সময় কিন্তু আরও বলা যায় যে বেশ কিছুদিন আগে শুরু হয়ে গেছে, তা দৃশ্যমান এফোর্টগুলো নেই। আপনি শুধুমাত্র তাদের পক্ষে যে বার্তাগুলো আমরা পাওয়া উচিত ছিল সেটা তো একদমই পাচ্ছি না, পাইলে হয়তো আমরা আরো বেশ কিছু, এবং শুধুমাত্র ইলেকশনের দিনকে পর্যবেক্ষণ করে আপনি সঠিক চিত্র কখনোই পাবেন না। এটা তো আনুষ্ঠানিকতা মাত্র। এর আগে অনেক কিছু ঘটে যায় যেটাই আপনাকে একটা পালস বা সঠিক ধারণা দেয় যে নির্বাচনটা কোন দিকে যাচ্ছে। ডক্টর সাবরান চৌধুরী, আমরা একদম শেষ দিকে আমি গণমাধ্যম সম্মেলন কালকে হয়েছে সেটা দিয়ে আমি আসলে অনুষ্ঠান শেষ করব, যে ইত্তেফাক যেটা করেছে বিভেদ নয়, দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আপনি কতটা বিভেদ দেখছেন এই সাংবাদিকতার?
দেখুন, খুবই স্ট্রং এই মিডিয়ার যে জায়গাটা সব সময় সব দেশে, এবং যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য সেক্টরগুলি যত বেশি ক্রিয়াশীল হচ্ছে, এটার গুরুত্ব আরও বাড়ছে। ফোর্থ ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্ট বলা হয়, যে সরকারের চোখ কান বা সরকার যে কাজগুলো করছে, এটা মূলত দায়িত্বই হচ্ছে কিন্তু যারা গণমাধ্যমে কাজ করে। তা আমাদের দেশে সার্বিকভাবে পরিস্থিতিটা তো জানেনি, বিভিন্ন দলে গ্রুপে এরা বিভক্ত। আবার সব সময় যেই চ্যালেঞ্জটা থাকে যে সরকারের চারপাশে একটা চাটুকার বাহিনী তৈরি হয়ে যায়, এবং এরাই কিন্তু সর্বত্র মিসগাইড করে। সরকারের ওই যে চোখ কান গণমাধ্যমের যেটা মূল দায়িত্ব, সেটা সরকার তখন অন্ধ হয়ে যায়। সরকার সঠিকভাবে তার কার্যক্রমগুলো বিশ্লেষণ করতে পারে না। মানে বিশ্লেষণ করতে পারে না, না নিজের দিকটা দেখে কোনটা? যেটা হচ্ছে আপনি চারপাশ থেকে যখন তাকে সবকিছু ভালো ভালো বলতে থাকবেন যে আপনি যা করছেন সঠিক হচ্ছে, মাঠের খবর ভালো, গণমাধ্যমের দায়িত্ব কান দেওয়ার সুযোগ নেই, প্রকৃত চিত্রটা তুলে ধরা। কিন্তু আমরা কি সেই অবস্থা পূর্বে দেখেছি বিগত সময়, বা এখনো কিন্তু পরিস্থিতিটা খুব ভালো দেখছি না। স্বাধীন সাংবাদিকতার যে বিষয়টা এখন আসছে, আসলে আমরা যে আগে পরে যে সাংবাদিকতা অনেক প্রশ্ন অনেক কিছু, আমরা আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এটার উত্তর দিয়ে আপনার এখানে দুটো প্রশ্ন, আমি কতটা স্বাধীন হতে চাই। আমার তো আগে স্বাধীনভাবে কাজ করার সদিচ্ছা কত রয়েছে। আমার যদি মূল উদ্দেশ্যই থাকে ভিন্ন রকম, আমাকে যতই স্বাধীনতা দেয়া হোক, আমি কিন্তু সেটা ভিন্ন খাতে প্রবাহিত করব। এখানে দুই পক্ষেরই বিষয় রয়েছে। অবশ্যই আমাদের এখানে গণমাধ্যমের উপর একটা ব্যাপক চাপ থাকে। আমরা বিগত সময় দেখেছি কথা বলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকে, অনেক বিষয় চিন্তা করে বলতে হয়। এখন সব কিছু রেকর্ডেড থাকে, 10 বছর পরও অনেক কিছু এটা শো করা হয়। ফলে এই চ্যালেঞ্জটা তো থাকবেই। তবে যদি গণতান্ত্রিক ধারা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হয়, অবশ্যই সচেতন স্বাধীনতাকামী যারা রয়েছে এদেরকে অগ্রভাগে রাখতে হবে, এবং সরকারকে খুব গুরুত্ব সহকারে তারা যে বিষয়গুলো বলছে বা বিবেচনা করার জন্য সামনে নিয়ে আসছে, সেগুলোকে বিবেচনার টেবিলে অবশ্যই রাখতে হবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী। দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।